সকালটা আজকে একটু তাড়াতাড়িই হলো। তোমাদের তো কালকেই বলেছিলাম আজকে মাম্মামদের স্কুলে প্রোগ্রাম আছে 25শে বৈশাখ উপলক্ষে, তাই সব কিছু গোছগাছ করে 7:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। আর এই টেনশনে এই রাতের বেলা কতবার যে ঘুম ভেঙেছে, আর ঘুম ভাঙলেই মনে হচ্ছে এবার দেরি হয়ে গেল না তো। তারপর অবশেষে 4:30টার সময় উঠেই পড়লাম। তখন ভোরের আলো সদ্য ফুটছে। তারপর ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে দেখছি যে ভালোই আলো ফুটে গেছে। এখন বাজে ঘড়িতে 4:45। ভাবলাম আগে আমিই রেডি হয়ে নিই, তারপর নয় মাম্মামকে ডাকবো। আর শাড়ি পরতে যেহেতু অনেকটাই সময় লাগে আমার, তাই আগে ভাগে আমি রেডি হয়ে নিচ্ছি। সকাল সকাল যদি কোথাও যাওয়ার কথা থাকে তাহলে আগের দিন রাতে এত বাজে ঘুম হয় যে কি বলবো। ও কালকে তো 3-4 বার উঠছি আর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি। আসলে বাড়ির থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে তো, তাই যদি দেরি হয়ে যায় এই একটা টেনশন কাজ করছে মাথায়। শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু অনেকটা সময় লাগে, তাই আমি আগে শাড়িটা পরে নিলাম। আর তারপর এখন মাম্মামকে রেডি করাতে বসেছি। মেয়ে আজকে এক ডাকেই ঘুম থেকে উঠে গেছে নাচতে যাবে বলে। 5:15 নাগাদ ওকে আমি ঘুম থেকে ডেকেছি, আর ডাকা মাত্রই মেয়ে উঠে পড়লো। ভেবেছিলাম এত সকালে ওঠাতে গিয়ে কতই না ঝুট ঝামেলা পোহাতে হবে, কিন্তু দেখলাম না, সেসব কিছুই হয়নি। বরং উঠে ফ্রেশ হয়ে নিয়ে সাজুগুজু করতে বসে গেছে। নেল পলিশ কালকে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই যে কামড়ে কামড়েই অর্ধেক আঙুলের নখগুলো খেয়ে ফেলে। এই হচ্ছে এক বদ অভ্যাস, তাই নেল পলিশে উঠে গেছে। আর এই দেখো, এইভাবেই আমার ওকে সাজাতে হয়। কোনো সময় ওর হাত আর পা দুটো স্থির থাকে না, কিছু না কিছু সবসময় করা চাই। মাম্মামের সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাম্মামের সাজগোজ হাফ কমপ্লিট হয়েছে, এবার মুখের মেকআপটা করলেই ফুল কমপ্লিট হয়ে যাবে। আর মেয়ের সাজগোজ কমপ্লিট করে মাও একটু রেডি হয়ে নিল। এই হচ্ছে মামের লুক। সন্দীপকে বললাম চলো দিয়ে আসবে, অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছি। আর একটা বাচ্চাকে সকালবেলা এত সাজিয়ে গুছিয়ে রেডি করা, তারপর নিজে রেডি হওয়া, উফ, এ এক ঝকমারি ব্যাপার। অনেকটা তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ ভেবেছিলাম আমি হয়তো অনেকটাই লেট হয়ে গেছি। তারপর পৌঁছে গিয়ে দেখলাম যে না, এখনো স্টেজ সাজানো চলছে। ঠিকঠাক সময়ই এসেছি। এই আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। চলো বসে প্রোগ্রামটা এবার দেখা যাক। প্রথমে গান দিয়ে ওদের স্কুল শিক্ষিকারাই প্রোগ্রামটা শুরু করলেন। এরপর পালা ছাত্রছাত্রীদের। বাচ্চারা নাচলে এমনিই দেখবে ভালো লাগে, আর তার উপর প্রত্যেকটা বাচ্চা নাচার সময় এত কিউটি স্টেপ দিচ্ছে যে কি বলবো। আর এদিকে মাম্মাম স্টেজে ওঠার পর কোনটা যে আমার মেয়ে আমিই চিনতে পারছি, কারণ পুরোটাই হলুদে একদম হলুদ হয়ে গেছে। প্রত্যেকের একই রকম শাড়ি, প্রায় একই রকম সাজগোজ। ওদের আবার একটা গানেই 3টে পার্ট ছিল। ওদের পার্টটা হওয়ার পর সেকেন্ড পার্ট ঢুকলো। নেচে আসার পর এখানে উনি মহা আনন্দে দোল খাচ্ছিলেন। এদিকে ওদের টিফিনও দিয়ে দিয়েছে। সকালবেলা ওকে রেডি করে আমি ওটস খাইয়ে দিয়েছিলাম। 2-1 চামচ যাই হোক খেয়েছিল, খুব একটা পেট ভরে কিছু খায়নি, তাই এখন টিফিন দেখেই খিদে পেয়ে গেছে। আর এদিকে আরেকজনকে দেখো। নমস্কার। ও যে কি কিউট, কি বলবো। আর এই নমস্কারটা হচ্ছে ওর ফ্যাশন। সংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। ইচ্ছা ছিল পুরো অনুষ্ঠানটা শেষ করে আসব, কিন্তু এত রোদে গরমে মাম্মামের আর ধৈর্য কুলাচ্ছিল না। সমানে মা বাড়ি চলো করছিল, তাই খানিকটা সময় ওখানে কাটানোর পর বাড়ি চলে এলাম। তার উপর বলতে পারো আমি আজ পুরোই উপোস। মেয়েকে সকালে খাইয়ে নিয়ে গেছি ঠিকই, কিন্তু নিজে 1 কাপ চাও খাইনি। আর গরমটা এতটাই পড়েছিল, বাড়ি এসে সঙ্গে সঙ্গে স্নানটা সেরে ফেলেছিলাম। অতটা সময় রোদে থাকার পর না সারা গা যেন জ্বালা জ্বালা করছিল। মনে হচ্ছিল ঠান্ডা জলে ডুব দিয়ে থাকি, কিন্তু ট্যাঙ্কির জল আর ঠান্ডা কোথায় পাবো, ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো। তবুও জানো তো আমাদের ট্যাঙ্কিটা কিন্তু ছাওয়াতেই থাকে, কিন্তু কেন জানি না জল এত গরম হয়ে যায় আগুনের মতো। যদিও গরমকালে এটা হবারই কথা, আবার শীতকালে কেমন জল ঠান্ডা হয়ে থাকে বলো, জলে হাত দিলেই মনে হয় কারেন্ট দিচ্ছে। মানে সবেতেই আমাদের অসুবিধা। স্নানটা সেরে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে এখন সিঁদুর পরছি। ভেজা চুল না আঁচড়ালে না পরে বড্ড জট পড়ে যায়, তাই আমি সবসময় চেষ্টা করি ভেজা চুলেই চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবার।
যদিও অনেকে বলে শুনেছি ভেজা চুল আঁচড়ালে নাকি অনেক চুল ছেড়ে, কিন্তু আমার তো তা মনে হয় না। যাই হোক, সবার ক্ষেত্রে তো সমান ঘটনা ঘটে না। সকাল থেকে আজ যেহেতু বাড়ি ছিলাম না, তাই মাই রান্নাঘরটা সামলে নিয়েছে। তাই স্নানটা সেরে ভাবলাম পরে খাবো, আমি যাই আগে পুজোর কাজটা সেরে আসি। ঠাকুর ঘরে যাওয়ার আগে জল নিয়ে নিলাম, কারণ তুলসী বেদি আর বটতলাটা আগে ধুয়ে নেব। এই বট অশ্বত্থ গাছটা মা লাগিয়েছিল ষষ্ঠী পুজোর জন্য। তারপর কারোর একটা মুখে যেন শুনেছিল যে বট গাছ শুধু রাখতে নেই, বটের পাশে অশ্বত্থ গাছও রাখতে হয়। তারপর থেকে বট অশ্বত্থ তলায় ষষ্ঠী পুজো করা হয়, জামাই ষষ্ঠীর দিন আর কি। জানো তো, আমি আগে জানতাম যে শুধুমাত্র জামাইদের জন্যই হয়তো ষষ্ঠী পুজো করা হয়, কিন্তু আমি এটা বিয়ের পর জানলাম যে না, শুধু জামাইদের জন্য না, সন্তানদের জন্য এই পুজোটা মায়েরা করে। আর এখন এই পুজোটা আমিও করি আমার সন্তানের জন্য। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে। ঠাকুরের সিংহাসন খুব সুন্দর করে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, তাই ফুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে জল মিষ্টি দিয়ে এখন আরতিটা সেরে নিচ্ছি। ঠাকুরের কাছে শুধু এটুকুই চাওয়ার, সবাইকে যেন ভালো রাখে। বিশ্বাস করো, আমি না ঠাকুরের কাছে কখনো আহামরি বেশি কিছু চাই না, এটুকুই শুধু চাই। পুজো করে খাওয়া দাওয়া সেরে মাথাটা ঠান্ডা করে নিয়েছি। আর এই জামদানিগুলো একবার পরলে দ্বিতীয়বার ওয়াশ না করে আর পরা যায় না। ওয়াশ তো করতেই দেবো, তার আগে শাড়িগুলো একটু দড়িতে মেলে দিলাম, ঘামটা একটু শুকাক। চুলটা মারাত্মক ভেজা, কিন্তু এই গরমে ইচ্ছে করছে না চুলটা খুলে থাকি। এভাবে মাথায় উঠিয়ে যতক্ষণ বেঁধে রাখতে পারি ততক্ষণই যেন শান্তি। ওদিকে মা রান্না বান্না করে গেছে, এদিকে আমি রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব। দাঁড়াও, তার আগে খাবার দাবারগুলো টেবিলে রেখে আসি। আমার আবার অভ্যেস প্রতিদিনকার গ্যাস ওভেন প্রতিদিন মুছে রাখার। রাতে রান্না করলেও যেটুকু নোংরা হয় সেটুকুও রাতে মুছে রাখার চেষ্টা করি, তা না হলে রান্নাঘরে ঢুকেই ওই নোংরা গ্যাস ওভেন দেখতে একদম ভালো লাগে না। কেননা আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই বেডরুমের থেকেও বেশি সময় কাটাই আমরা কিচেনে, তাই দিনের বেশিরভাগ সময়টাই যেখানে কাটাচ্ছি সেই জায়গাটা পরিষ্কার না থাকলে ঠিক ভালো লাগে না। এই তো দেখো, দেখতে দেখতেই কেমন কিচেনটা পরিষ্কার হয়ে গেল, কতটুকুই বা সময় লাগলো। এই দেখো, এদিক ওদিকের কাজ করতে করতে টাইমের কাজটাই ভুলে গেছি। দুধ আনার সময় হয়ে গেছে, এত গরম পড়েছে তো, তাই দেরি করে দুধটা আনতে গেলে দুধটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। মনেই থাকে, ভুল করি না, আজ নানান কাজের তালে ভুল হয়ে গেছে। ছাতা নিয়ে দুধের ক্যান হাতে বেরিয়ে পড়েছি। আমরা এখনো পর্যন্ত একটু গ্রামের ছোঁয়ায় আছি বলে খাঁটি জিনিসের দেখা পাই। আমি তো ছোট থেকেই মেয়েকে গরুর দুধ দিই, প্যাকেটের দুধটাই ঠিক ভরসা পাই না। খারাপ বলছি না, তবে আমার ঠিক ভালো লাগে না। তবে হ্যাঁ, যদি আজ খাঁটি জিনিসটা না পেতাম তাহলে হয়তো সেটা দিয়েই কাজ চালাতাম। খুব বেশি দূরের রাস্তা না, এই 1-2 গলি। ওই তো, চলো পৌঁছেই গেছি। দুধটা নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। আর যেখান থেকে ছাতাটা নিয়ে গেছিলাম, বাড়ি এসে ছাতাটা গুছিয়ে আবার ঠিক সেই জায়গাতেই রেখে দিলাম, তা না হলে দরকারের সময় আটটা খুঁজে পাওয়া যাবে না। আমি একটু অবেলা করেই খেয়েছি, আর মাম্মাম নানান টুকিটাকি খেয়েছে বলে ওকে আর বাড়ি এসে খাওয়াইনি। ওকে এখন একেবারে লাঞ্চটা করিয়ে দেবো। আর ডিমটা উল্টানোর সময় একটু ভেঙে ভেঙে গেছিল, ও দেখে মেয়ে তো আর ওই ডিম খাবে না। আবার ডিম সেদ্ধটাও একদমই খেতে চায় না। এ কি, বাইরেটা অন্ধকার হয়ে গেল? আর বলো না, এমন ঘুমালাম, একদম সন্ধে ঘোর করে দিলাম। মায়ের শঙ্করপুর আওয়াজে ঘুম ভাঙল। আসলে কাল সারা রাত ঘুম হয়নি, তাই মা মেয়ে দুজনে মিলেই লম্বা একটা ঘুম দিয়েছি। দাঁড়াও, বিছানাটা আগে তুলে নি। এদিকে সন্দীপও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আর এসেই মেয়েকে নিয়ে গেছে বাজারে। মেয়ে আর মেয়ের বাবার দুজনেরই ইচ্ছা গেছে বাড়িতে তৈরি আইসক্রিম খেতে, তাই এসব নিয়ে হাজির হয়ে গেছে। আর অর্ডার হয়ে গেছে কালকেই আইসক্রিম বানিয়ে খাওয়ানো চাই। ভাবো একবার, একদম মামার বাড়ির আবদার, তবে করতে তো হবেই, দেখা যাক কবে করি। এদিকে বাইরেটা একদম শুনশান, দেখতে দেখতে রাতও ভালোই হয়েছে, তাই রাস্তাঘাটেও লোকজন খুব একটা চোখে পড়ছে না। আর ধরো এরকম সময়ে অন্ধকার থেকে আমার মতো কেউ একটা বেরিয়ে এলো, কি তোমরাও ভয় পেয়ে গেলে নাকি? এরকম ভাবে একবার সন্দীপকে ভয় দেখিয়েছিলাম, আর ও এমনিতেই খুব ভীতু, ভূতে ওর বড্ড ভয়, সে মানুষ ভূতি হোক আর আসল ভূতি হোক। রাতে একটু স্কিন কেয়ার করে নিলাম, স্কিনটা বড্ড অয়েলি হয়ে গেছে, ভাবছি স্কিন কেয়ারের রুটিনটা একটু চেঞ্জ করব, তাতে করে অয়েলি ভাবটা যাতে একটু কমে। সো ভিডিওটা তবে আজ এতটুকুই থাক, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।